হ্যালো বন্ধুরা, আজকে আমরা জিওগ্রাফির খুব একটি সুন্দর পার্ট নিয়ে আলোচনা করব। যেটি হচ্ছে চ্যাপ্টারটি হচ্ছে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। তো অ্যাটমসফিয়ারের সম্পর্কে এই ভিডিওটিতে খুব সুন্দরভাবে বোঝানো হবে এবং বায়ুমণ্ডল আমাদের পৃথিবীর চারিদিকে কিভাবে ঘিরে আছে এবং বায়ুমণ্ডলের কটি স্তর রয়েছে, সেই স্তরগুলোর মধ্যে কোনটিকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, কোনটিকে শান্ত মণ্ডল বলা হয়। ওকে, এগুলো সমস্ত প্রকারের আলোচনা এই ভিডিওতে করা হবে। সুতরাং আপনারা যদি ভালো রকম বুঝতে চান বা জানতে চান, তাহলে আপনাদেরকে প্রথম থেকে চালু করে লাস্ট পর্যন্ত ভিডিওটিকে না কেটে দেখতে হবে। তো আমরা স্টার্ট করি তাহলে বায়ুমণ্ডল সম্পর্কে, অর্থাৎ অ্যাটমসফিয়ারের সম্পর্কে। অ্যাটমসফিয়ার কাকে বলবো? পৃথিবী অর্থাৎ আর্থ, পৃথিবীর চারিদিকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের যে একটা আস্তরণ আছে, পৃথিবীর 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের যে একটা আস্তরণ আছে, অর্থাৎ বায়ুর যেটা আস্তরণটা আছে, এই আস্তরণটা কি বলে থাকি? বায়ুমণ্ডল, অর্থাৎ বায়ুর অঞ্চল। তাহলে মণ্ডল কথার অর্থই কি দাঁড়ায়? অঞ্চল। তাহলে বাতাস কতদূর পর্যন্ত পৃথিবীর জুড়ে আছে? কত এরিয়া পর্যন্ত? 10,000 কিলোমিটার পর্যন্ত জুড়ে আছে, অর্থাৎ বিস্তৃত আছে। এই অঞ্চলটিকে কি বলে থাকি? বায়ুমণ্ডল বলে থাকি। আচ্ছা, এবারে প্রশ্নটা হচ্ছে যে না, বায়ুমণ্ডল অর্থাৎ বাতাসের যে অঞ্চলটা, এটা পৃথিবী থেকে ছিটকে চলে যায় না কেন? এর লজিক আছে, এর কারণ আছে। এর কারণটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির জন্য। মাধ্যাকর্ষণ শক্তির জন্যই পৃথিবী থেকে বায়ুমণ্ডলটা অর্থাৎ বাতাসটা ছিটকে যায় না, নচেত ছিটকে যেত। এবারে প্রশ্নটা হচ্ছে যে বায়ুমণ্ডলে যে বায়ুর গ্যাসীয় উপাদানগুলো আছে, এই গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে কোন গ্যাসগুলোকে নিচে পাবো আর কোন গ্যাসগুলোকে উপরের দিকে পাবো? তাহলে ওইসব গ্যাসগুলোকেই বায়ুমণ্ডলের নিচের দিকে পাবো যেসব গ্যাসগুলির ওজনটা বেশি হবে, অর্থাৎ আণবিক ওজনটা বেশি হবে, ওই গ্যাসগুলোকে তুলনামূলক নিচে পাবো। আর যত আণবিক ওজনটা ক্রমাগত কমবে, ওইসব গ্যাসগুলোকে ক্রমাগত স্তরে স্তরে যত উপরে যাব, সেসব গ্যাসগুলোকে দেখতে পাবো। যেরকম দেখবেন বায়ুমণ্ডলের সব থেকে বেশি যেটার উপাদান মিলে থাকে, সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে বায়ুমণ্ডলে? 78% নাইট্রোজেন থাকে। এবং অক্সিজেন থাকে 21%। আর তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড থাকে 0.03%। এখন ক্রমাগত আস্তে আস্তে করে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বায়ুমণ্ডলে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন রকম কলকারখানা অর্থাৎ পৃথিবীর আধুনিকরণের জন্য। তো এটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলছি। যাই হোক, তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে বায়ুমণ্ডল নিয়ে। এবারে প্রশ্নটা হচ্ছে যে না, আমরা বুঝে নিলাম যে মাধ্যাকর্ষণ শক্তির জন্য পৃথিবী থেকে ছিটকে যায় না এবং বাতাসের যে স্তরগুলো আছে, সেসব বাতাসগুলো নিচের দিকে থাকবে, সেসব গ্যাসগুলো বাতাসের ক্ষেত্রে নিচের দিকে থাকবে। যেসব গ্যাসগুলো ভারী প্রকৃতির হবে আর যেসব গ্যাসগুলো তুলনামূলক হালকা প্রকৃতির হবে, সেসব গ্যাসগুলোকে ক্রমাগত উপরের দিকে পাবো। তাহলে আমরা জেনারেলি জানি বিষয়টা যে না, সব থেকে হালকা গ্যাস হচ্ছে না অক্সিজেন, সব থেকে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। সব থেকে হালকা গ্যাস কি? হাইড্রোজেন। এর মানে কি হাইড্রোজেনকে নিচের দিকে পাবো? হাইড্রোজেনকে নিচের দিকে পাবো না। সেজন্য দেখবেন মার্কেটে দেখবেন যে হাইড্রোজেন বেলুন বিক্রি করে। তো হাইড্রোজেন বেলুন যদি বিক্রি করে কিনা, দেখবেন যখন ভরার পর যে বেলুনটাতে পড়বে, ওই বেলুনটা দেখবেন যদি আপনি ওই সুতোটা ছেড়ে দিন, যে সুতোটা দিয়ে বাঁধানো ছিল বেলুনটা, ওই সুতোটা যদি ছেড়ে দিন কিনা, ছেড়ে দিলে দেখবেন বেলুনটা উপরের দিকে চলে যায়। কেন? কারণ হচ্ছে নিচের দিকে অবস্থান কার করে? যারা ভারী প্রকৃতির হয়, অর্থাৎ নাইট্রোজেন আর অক্সিজেন। যেহেতু ও হালকা, সেজন্য উপরের দিকে চলে যায়। এবারে কথা হচ্ছে যে এই বায়ুমণ্ডলের স্তরটা থাকলে আমাদের সুবিধাটা কি? অনেকগুলো সুবিধা আছে, তার মধ্যে আমি দুই একটি সুবিধা এখানে দেখাচ্ছি, তার সঙ্গে বায়ুমণ্ডলকে স্তর অনুসারে বিভক্ত করছি। এই বায়ুমণ্ডলের জন্যই আমরা সূর্যকে ওঠার 2 মিনিট আগে এবং সূর্যকে ডোবার 2 মিনিট পর পর্যন্ত দেখতে পাই, অর্থাৎ সূর্যকে আমরা 4 মিনিট পর্যন্ত বেশি দেখতে পাই। সূর্যকে আমরা কত মিনিট পর্যন্ত বেশি দেখতে পাই? 4 মিনিট পর্যন্ত। মেইন কারণ কি? মেইন কারণটা হচ্ছে যে না, বায়ুমণ্ডল কি করে? যে আলোটা সূর্য থেকে আসে, সেই আলোটাকে বিক্ষিপ্ত করায়। কি করায়? বিক্ষিপ্ত করায়। এই বিক্ষেপণের জন্যই 2 মিনিট ওঠার আগে এবং 2 মিনিট ডুবার পরেও আমরা দেখতে পাই। এবং আরো যদি দেখি যে না,
মহাকাশে ভাসমান ছোট্ট ছোট্ট গ্রহাণু অর্থাৎ অ্যাস্ট্রয়েড গুলো মাঝে মধ্যে আমরা জানি যে না, সৌরজগতের ক্ষেত্রে সব থেকে প্রথম গ্রহ হচ্ছে বুধ গ্রহ, তারপরে হচ্ছে মঙ্গল গ্রহ, তারপরে হচ্ছে পৃথিবী, তারপরে হচ্ছে সব থেকে প্রথম হচ্ছে সূর্য, তারপরে হচ্ছে বুধ, তারপরে হচ্ছে শুক্র, তারপরে হচ্ছে পৃথিবী, তারপরে হচ্ছে মঙ্গল, তারপরে অনেকগুলো ছোট্ট ছোট্ট ক্ষুদ্রাণু অর্থাৎ গ্রহাণু রয়েছে, তাই কি না? এই গ্রহাণুগুলোকে মঙ্গল গ্রহ টেনে নিলে মঙ্গল গ্রহ সামনের দিকে অগ্রসর হয়ে যায় এবং পৃথিবীর বুকে এসে ফেসে যায় হচ্ছে পৃথিবী, এবং পৃথিবীর বুকে এসে ধাবিত হয় কারা? পৃথিবীর বুকে এসে ধাবিত হয় এই ছোট্ট ছোট্ট গ্রহাণুগুলো। যদি এই বায়ুমণ্ডল না থাকতো তাহলে এই পৃথিবীর উপর প্রচন্ড একটা ক্ষতি হতো। কেন? কারণটা হচ্ছে বায়ুমণ্ডলে যখন এসে প্রবেশ করে, অর্থাৎ ছোট্ট ছোট্ট গ্রহাণু যখন বায়ুমণ্ডলে এসে প্রবেশ করে, তখন ঘর্ষণের সহিত এবং প্রচন্ড তাপের দরুন এই গ্রহাণুগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারে পরিণত হয়ে যায় এবং পরে জলে ছাই হয়ে যায়। অর্থাৎ বাতাস আমাদেরকে গ্রহাণুর হাত থেকে রক্ষা করে দেয়। তার সঙ্গে কি করে, মাঝে মধ্যে আমরা সূর্য যদি দেখি, সূর্যের মিডলের অংশটাকে কোর বলা হয় থাকে। তো কোরে, সূর্যের মিডলের অংশটাতে মানে কোর এরিয়াটাতে 5 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয়। কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয়ে থাকে? 5 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয়ে থাকে। আমরা সবাই জানি যে না, সূর্যের কোর এরিয়াটাতে অর্থাৎ মিডল এরিয়াটাতে নিউক্লিয় সংযোজন ঘটে, আর এই নিউক্লিয় সংযোজনের দরুন অনেকটা উষ্ণতা হয়ে থাকে, যেটা আমি বলে দিলাম যে না 5 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। মাঝে মধ্যে কি হয়, এখান থেকে সূর্যে একটা বড় জ্বালা বাইরের দিকে বেরিয়ে আসে। যদি 7000 ডিগ্রি সেলসিয়াসের কম উষ্ণতা হয় তাহলে সূর্য, যদি 7000 ডিগ্রি সেলসিয়াসের কম উষ্ণতা হয় সূর্য নিজের দিকে টেনে নেয়। যদি 7000 ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণতা হয় তাহলে সূর্য আর টানতে পারে না, সেই জ্বালাটা ঘুরে বেড়ায় ব্রহ্মাণ্ডে। তো প্রথম আমরা কাকে দেখতে পাবো? বুধ গ্রহকে। বুধ গ্রহের তো কোনো জীবের অস্তিত্ব নাই, সুতরাং বুধ গ্রহে কোনো অসুবিধা হবে না। কিন্তু তারপরে গ্রহ কাকে পাবো? শুক্র গ্রহকে। শুক্র গ্রহে কোনো জীবের ব্যাপার নাই, তাহলে শুক্র গ্রহে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি পৃথিবীতে আসে এই 7000 ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণতা আর পৃথিবীর বুকে যদি এসে পড়ে, তাহলে বলেন তো কি অবস্থা হবে? খুব একটা ভয়াবহ অবস্থা হবে। তো এটাতে কি করে, এটাতে বায়ুমণ্ডল কি করে দেয়, বায়ুমণ্ডল যখন এই 7000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বায়ুমণ্ডলের উপর দিয়ে পড়ে অর্থাৎ যায়, তখন বায়ুমণ্ডলকে পিছলে দেয়, অর্থাৎ দুই সাইড দিয়ে, অর্থাৎ পৃথিবীর উত্তর গোলার্ধ এবং পৃথিবীর দক্ষিণ গোলার্ধের মধ্যে দিয়ে, উপর এবং নিচ দিয়ে ওই সৌরজ্বালাটিকে পিছলে দেয়, যেটার জন্য আমরা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে দুই রকমের লাইট দেখতে পাই, যেটাকে উত্তর গোলার্ধে আমরা অরোরা অরিওলিস বলে থাকি, বোরিওলিস বলে থাকি, আর দক্ষিণ গোলার্ধে অরোরা অস্ট্রালিস বলি। তাহলে অরোরা বোরিওলিস কোথায় দেখতে পাই? উত্তর গোলার্ধে। অরোরা অস্ট্রালিস দক্ষিণ গোলার্ধে দেখতে পাই। এগুলো বিশেষ নাম দেওয়া হয়েছে। এগুলো কি, মেরু বরাবর যেহেতু যে জ্যোতি দেখতে পাচ্ছি, সেই জন্য এই জ্যোতিগুলোকে মেরু জ্যোতি বলে থাকি। তাহলে মেরু জ্যোতির মেইন কারণটা কি দাঁড়ায়? মাঝে মধ্যে সৌরজ্বালা আসার কারণে। এবারে আমরা যদি দেখি যে না, এই যে বায়ুমণ্ডলটা পেলাম, এই বায়ুমণ্ডলটাকে বিভক্ত করা হয়েছে স্তর স্তর অনুসারে। কিভাবে বিভক্ত করলাম? এই বায়ুমণ্ডলটাকে বিভক্ত করা হয়েছে যে অনুসারে, সেটা হচ্ছে উষ্ণতার তারতম্য অনুসারে, আর একটা গ্যাসীয় উপাদান অনুসারে। তাহলে বায়ুমণ্ডলের স্তরকে কটি ভাগে বিভক্ত করা যায়? বায়ুমণ্ডলের স্তরকে টোটাল দুটি ভাগে বিভক্ত করা যায়, মানে দুই অনুসারে বিভক্ত করা যায়। কি কি দুটা অনুসারে? আমি একটুকুনি মিশাই দিলাম পরে একটুকুনি আলোচনা করার জন্য। দুটা কি কি তাহলে? একটা হচ্ছে কি, উষ্ণতার তারতম্য, মানে বায়ুমণ্ডলের যত আস্তে আস্তে করে উপরে যাব, উপরে গেলে দেখতে পাবো যে না উষ্ণতা ধীরে ধীরে কমবে, এবং উষ্ণতা কমতে কমতে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাসে চলে যাবে, মাইনাসের পর আবার উষ্ণতা উপরের দিকে গেলে বাড়তে থাকে। সুতরাং তাহলে আমরা দেখতে পাচ্ছি যে না, পৃথিবীর যত আস্তে আস্তে করে উপরে যাব উষ্ণতাটা কমছে। এই কমার পর যখন আমরা মেসোস্ফিয়ার নামে যে স্পিয়ারটা আছে, একটু পরে দেখাবো, মেসোস্ফিয়ার নামক যে স্পিয়ারটা আছে, ওই স্পিয়ারে যখন গিয়ে পৌঁছায় প্রচন্ড ঠান্ডা হয়, তারপরে আবার গরম হতে থাকে। মানে দেখতে পাচ্ছি উপরের দিক থেকেও গরম, নিচের দিক থেকে নিচে গেলেও গরম, মানে যত উপর আর নিচের মাঝের অংশটাতে যাবো তত কি ঠান্ডা। তাহলে এই অনুসারে এটাকে যদি দেখি, অর্থাৎ বায়ুমণ্ডলটাকে দেখি, তাহলে টোটাল কটা স্তরে বিভক্ত করা গেছে? 5টা স্তরে। তাহলে বায়ুমণ্ডলকে কি কি অনুসারে ভাগ করতে পারলাম?
বায়ুমণ্ডলকে আমরা যে বিভক্ত করলাম কি কি অনুসারে, একটা হচ্ছে কি উষ্ণতার তারতম্য অনুসারে, আরেকটা কি, আরেকটা হচ্ছে গ্যাসীয় উপাদানের উপস্থিতি অনুসারে, এবারে আমরা যদি বিভক্তগুলো দেখি, উষ্ণতার তারতম্য অনুসারে টোটাল বায়ুমণ্ডলকে 5টা ভাগে বিভক্ত করা যায়। কটা ভাগে বিভক্ত করা যাচ্ছে? 5টা ভাগে। কিন্তু এটাকে আমরা দেখবো, এখানে দেখতে পাবো, আমি যে দেখাবো 6টা স্তরে দেখাই দিব। ওকে, আর গ্যাসীয় উপাদানের উপস্থিতি অনুসারে এই সম্পূর্ণ স্তরকে, সম্পূর্ণ বায়ুমণ্ডলটাকে, 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলটাকে কটা ভাগে বিভক্ত করা যায়? 2টা ভাগে বিভক্ত করা যায়। এবারে এদের সম্পর্কে বিস্তৃত আলোচনাটা আমি এক্ষুনি করছি। আপনারা পারলে ক্রমাগত ওই যে সামনে যেটা বলছিলাম ওটাকে আর এটাকে স্ক্রিনশট করে নেবেন। তাহলে আমি বায়ুমণ্ডলকে আমরা 2টি ভাগে বিভক্ত করতে পারলাম। একটি হচ্ছে কি, 2টি অনুসারে বিভক্ত করতে পারলাম। একটি হচ্ছে কি উষ্ণতার তারতম্য অনুসারে, আরেকটি হচ্ছে গ্যাসীয় উপাদানের উপস্থিতি অনুসারে। তো উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে টোটাল 5টি ভাগে বিভক্ত করা গেছে। টোটাল কটি ভাগে বিভক্ত করা গেছে? 5টি ভাগে বিভক্ত করা গেছে। কি কি? পৃথিবীর সন্নিকটে যেটি একদম পাশে পাবো সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্রাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার। এরপরে একটা স্তর ধরে নেওয়া হয়েছে যেটাকে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়। ওকে, আচ্ছা, তাহলে প্রথম স্তর কোনটা? পৃথিবীর যেটা পাশে থাকবে একদম পৃথিবীর সন্নিকটে, সেটা হচ্ছে কি কোন স্ফিয়ার? ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার কি আরেকটা ভাষায় বলে থাকি ক্ষুদ্রমণ্ডল। ট্রোপোস্ফিয়ারের একটা নাম কি? ক্ষুদ্রমণ্ডল। ট্রোপোস্ফিয়ারের বিস্তারটা কতদূর থেকে কতদূর পর্যন্ত? ট্রোপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যেহেতু ভূপৃষ্ঠের সন্নিকটে অর্থাৎ পৃথিবী, এটা ধরে নিন পৃথিবী, এই পৃথিবীর চারদিকে প্রথম যেটা 18 কিলোমিটার পর্যন্ত স্তরটা আছে ওটাকে কি বলা হয়ে থাকে? ট্রোপোস্ফিয়ার বলা হয়ে থাকে। এই ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কোথাও আবার কম বেশি হতে থাকে, সুতরাং এই উচ্চতাগুলো কিনা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখতে পাবেন। তো যেরকম ধরে নিন যে পৃথিবীর মিডলের যেটা অংশটা হয়ে থাকে, পৃথিবীর মাঝের অংশটা, যেটাকে নিরক্ষীয় অঞ্চল বলে থাকি, নিরক্ষীয় অঞ্চলে উচ্চতাটা কম হয়ে থাকে ট্রোপোস্ফিয়ারের। আর যত আস্তে আস্তে করে উপর দিকে অর্থাৎ উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দিকে যাবো তত উচ্চতাটা বাড়তে থাকে। সুতরাং আমি একটা এভারেজ উচ্চতা দিয়ে দিয়েছি কি, ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ট্রোপোস্ফিয়ারটা। এই ট্রোপোস্ফিয়ারকে কেনই বা ক্ষুদ্রমণ্ডল বলা হয়? কারণ কি, এই ট্রোপোস্ফিয়ার যেহেতু পৃথিবীর সন্নিকটে, এবং পৃথিবীর সন্নিকটে আমি বলছিলাম যে ভারী ভারী গ্যাসগুলো পাবো, ভারী ভারী গ্যাসগুলো পাওয়ায় বাতাসের ঘনত্বটা এখানে কি হবে? বেশি হবে। বাতাসের ঘনত্ব বেশি, এবং এখানে সব থেকে বেশি জলীয় বাষ্পের উপস্থিতি এখানে দেখতে পাই। অর্থাৎ আমরা যে যাতায়াত করি, সিম্পলি ভাবেন তো, আমরা যে যাতায়াত করি ভূপৃষ্ঠের উপরে যাতায়াত করি কিনা? ভূপৃষ্ঠের উপরের স্তরটাকে কি বলে থাকি? ট্রোপোস্ফিয়ার বলে থাকি। তাহলে আমরা যাতায়াত কোথায় করি? ভূপৃষ্ঠে করে থাকি। আচ্ছা, তো জলীয় বাষ্প যে আছে, জলীয় বাষ্পটা সর্বাধিক কোথায় পাওয়া যায়? ট্রোপোস্ফিয়ারে। জলচক্রের ঘটনাটা, জলচক্র মানে জলীয় বাষ্প, জল, বরফ, এই 3 রকমের রূপ আমরা ট্রোপোস্ফিয়ারে দেখতে পাই। এবং এই স্তরই ঝড়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত দেখতে পাই। প্রচন্ড ঝড় এবং বৃষ্টিপাত দেখবেন, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকায়। তো এই বিদ্যুৎ বা যখন বিদ্যুৎ চমকায়, এই ঘটনাগুলোর জন্য আমরা ট্রোপোস্ফিয়ারকে কি বলে থাকি? ক্ষুদ্রমণ্ডল। তো আমাদেরকে জিজ্ঞেস করে থাকে মাঝে মধ্যে যে কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল হয়? আমরা বলবো ট্রোপোস্ফিয়ারকে। এইসব কারণের জন্য বায়ুর ঘনত্ব বেশি হয়ে থাকে, জলীয় বাষ্পের পরিমাণটা বেশি হয়ে থাকে, ধূলিকণার পরিমাণটা বেশি হয়ে থাকে, জলচক্র বেশি এখানে ঘটনাটা ঘটে, জলচক্রে বিভিন্ন রকম ঘটনা ঘটে থাকে, ঝড় বৃষ্টি এখানে হয়ে থাকে। সেজন্য এই মণ্ডলটাকে কি বলি? ক্ষুদ্রমণ্ডল, মানে রেগে আছে এরকম প্রকৃতির। আচ্ছা, এখানেই আমরা মেঘ দেখতে পাই। মেঘ বিশেষ উঁচুতে দেখতে পাওয়া যায় না, রিয়েলিতে মেঘ 3 থেকে 4 কিলোমিটার অ্যারাউন্ডে দেখতে পাই। মেঘ কোথায় দেখতে পাই? তাহলে 3 থেকে 4 কিলোমিটার অ্যারাউন্ডে দেখতে পাই। আচ্ছা, তো এখানে কি ঘটনাটা ঘটে? এখানেই আবার যানবাহন চলাচল করে। এটা প্রারম্ভেই আমাদেরকে বুঝে নেওয়া উচিত যে না, আমরা হাঁটি তো আমরা যার উপরে হাঁটি তার উপরে তো যানবাহন গুলো চলাচল করে, ঠিক না? অর্থাৎ ট্রোপোস্ফিয়ারে যানবাহন চলাচল করে।
এখানে হেলিকপ্টারের চলাচল দেখতে পাওয়া যায়। এখানে কি দেখতে পাই? হেলিকপ্টারের চলাচলটা। হেলিকপ্টার তো আমরা সবাই দেখেছি, ঠিক না? তো হেলিকপ্টারের চলাচল কোথায় দেখতে পাবো? অবশ্যই ট্রোপোস্ফিয়ারে। আর ট্রোপোস্ফিয়ারে এক ধরনের প্রচন্ড স্পিডে প্রায় 14 কিলোমিটার উপরে, ভূপৃষ্ঠ থেকে 14 কিলোমিটার উপরে একটি প্রচন্ড স্পিডে বাতাস বয়, যে বাতাসটাকে আমরা জেট স্ট্রিম বলে থাকি। মানে জেটের মতো সমবেগে ধাবমান একটি বাতাস বয়ে যায়। কোন দিক থেকে কোন দিকে? আমরা জানি পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে। তো পৃথিবী যদি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ক্রমাগত ঘুরে, তাহলে ক্রমাগত ঘুরলে, পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত ঘুরলে কি হয়? বাতাসেরও একটা ঘূর্ণনের সৃষ্টি করে, যেই বাতাসটি প্রচন্ড বেগে পৃথিবীর 14 কিলোমিটার উপরে ঘুরতে থাকে। এই বাতাসটিকে আমরা জেট স্ট্রিম বলে থাকি। এই জেট স্ট্রিমের জন্য মাঝে মধ্যেই হেলিকপ্টার যখন এই জেট স্ট্রিমকে ভেদ করে, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের উপরের অংশটিকে ভেদ করে স্ট্রাটোস্ফিয়ারে যায়, এই স্ট্রাটোস্ফিয়ারে যাওয়ার সময় একটা টার্বুলেন্স দেখা দেয়। টার্বুলেন্স দেওয়া মানে কি? একটা কি বলবো, যেটাকে টাল মারা বলি। তো একটা টার্বুলেন্স দেখতে পাওয়া যাবে এই জেট স্ট্রিমের জন্য। ওকে, তাহলে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে এখানে কিন্তু এই জায়গাগুলো থেকে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন দিয়ে থাকে, তাই কি না? এবারে আমাদেরকে বুঝতে লাগবে যে ট্রোপোস্ফিয়ারে আমরা যদি প্রতি 1 কিলোমিটার উপরের দিকে যাই, ট্রোপোস্ফিয়ার থেকে প্রতি কত কিলোমিটার উপরে গেলে? প্রতি 1 কিলোমিটার যদি উপরের দিকে যাই, উপর দিকে গেলে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বলতে পারি 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমতে থাকে। তাহলে সেই জন্যই তো আমরা যদি ভাবি জম্মু কাশ্মীরের এভারেজ যদি আমরা উচ্চতা দেখলে প্রায় 6 কিলোমিটার যদি হয়, আমরা জানি ট্রোপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে প্রতি কত কিলোমিটার গেলে? 1 কিলোমিটার গেলে উষ্ণতা কতটা কমায় দেয়? 6.4 ডিগ্রি। আমরা ধরে নিলাম 6.5 ডিগ্রি, ধরে নিলাম 1 মিনিটের জন্য যে না 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমায় দিচ্ছে। কত কিলোমিটার জম্মু কাশ্মীর উপরে অবস্থান করছে? 6 কিলোমিটার উপরে। তাহলে কতটা হবে জানো? 6 × 5 = 30, 6 × 6 = 36, 36 আর 3 = 39। এর মানে 39 ডিগ্রি সেলসিয়াস কমায় দিবে। কতটা উষ্ণতা কমে যাবে? 39 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে যাবে। আর আমরা জানি যে না পৃথিবীর গড় উষ্ণতা হয়ে থাকে 15 ডিগ্রি সেলসিয়াস। এর মানে জম্মু কাশ্মীরে উষ্ণতা মাইনাসের দিকে থাকবে। সেই জন্য আমরা সিয়াচেন গ্লেসিয়ারের নাম শুনছি। সিয়াচেন গ্লেসিয়ারে -65 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পাওয়া যায়, অর্থাৎ যে কোনো জিনিস ওখানে বরফে পরিণত হয়ে যায়। তাহলে ট্রোপোস্ফিয়ারের প্রতি 1 কিলোমিটার উপরে গেলে এত ডিগ্রি উষ্ণতা কমে যাচ্ছে। সেই জন্য এই স্তরটিকে, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারকে উষ্ণতার ক্রমহ্রাসমান স্তর বলা হয়। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করবে কোন স্তরটাকে উষ্ণতার ক্রমহ্রাসমান স্তর বলবো? ট্রোপোস্ফিয়ারকে। প্রতি 1 কিলোমিটার কতটা কমা যাচ্ছে? 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমায় দিচ্ছে। এবারে আসবো এরই ঠিক উপরের স্তর, যেটা স্তরটাকে আমরা বলে থাকি স্ট্রাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল। আচ্ছা, এই স্ট্রাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল কেন বলি? কারণ এখানে বায়ুর ঘনত্বটা, কারণ এখানে নিশ্চয়ই হালকা হালকা গ্যাসগুলো থাকবে, তো এখানে বায়ুর ঘনত্বটা কম হয়ে থাকে। বায়ুর ঘনত্বটা কম হলে আর এখানে তো যানবাহন চলাচল করে না, যে ধূলিবালি প্রচন্ড পাওয়া যাবে। তাহলে এখানে ধূলিবালি বলতে নেই বলি চলে, নাই। তার সঙ্গে এখানে জলীয় বাষ্পের পরিমাণটা কম, ঝড় বৃষ্টি হয় না। যেহেতু এতগুলোর মধ্যে কিছু হয় না, মানে না জলীয় বাষ্পের উপস্থিতি পাওয়া যাচ্ছে, না বৃষ্টিপাত হচ্ছে, না কুয়াশা হয়, কিছুই প্রকৃতি দেখতে পায় না। যেহেতু কিছুই দেখতে পায় না, সেই জন্য এখানে জেট বিমান অর্থাৎ হেলিকপ্টার চলাচল করে, এরোপ্লেন চলাচল করে। তাহলে এরোপ্লেন কোথায় চলাচল করে? স্ট্রাটোস্ফিয়ার অর্থাৎ শান্ত মণ্ডলে। স্ট্রাটোস্ফিয়ার অর্থাৎ শান্ত মণ্ডলে। পারলাম বুঝতে? তাহলে স্ট্রাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল কেন বলা হয় আমরা খুব দ্রুত বলতে পারবো। এখানে বায়ুর ঘনত্ব কম, জলীয় বাষ্পের পরিমাণটা কম, ঝড় বৃষ্টি দেখতে পায় না, সেই জন্য শান্ত মণ্ডল বলে থাকি। আর এই শান্ততার জন্য এখানে জেট বিমান চলাচল করে। তো আমাদেরকে এখানে এই স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে একটি স্তর দেখতে হবে, যেটাকে গভীরভাবে জানতে হবে। এটির সম্পর্কে আলোচনা কিন্তু একটু পরে আমি করছি। কার সম্পর্কে? ওজোন স্তর, যেটাকে আরেকটা ভাষায় ওজোন স্ফিয়ার বলে থাকি। ওজোন স্ফিয়ার বা ওজোন স্তর কেন বলে থাকি? কারণ এখানে মানে স্ট্রাটোস্ফিয়ারের বিস্তার যেহেতু 18 থেকে 50 কিলোমিটার, আমি এটাতে কিন্তু অত ধ্যান দিচ্ছি না। ওকে, তো এই স্তরের মাঝেই 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত ওজোন স্তরটা মানে ওজোন গ্যাসের পরিমাণটা সব থেকে বেশি উপস্থিতি দেখতে পাই। সেই জন্য এই স্তরটা স্ট্রাটোস্ফিয়ারের মাঝেই একটা স্তর আমরা ধরে নিয়েছি, বা এটা স্তর আমরা ভেবেই নিয়েছি, না এটার নাম পার্সোনালি রাখে দিই ওজোন স্তর বা ওজোনস্ফিয়ার। এর মানে ওজোন স্তর বা ওজোনস্ফিয়ার এক্সট্রা কোনো স্তর না, স্ট্রাটোস্ফিয়ারের ভেতরে একটি স্তর।
কত থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমি এর সম্পর্কে ডিটেইলসটা কিন্তু একটু পরে আলোচনা করছি, যে না ওজোন স্তরকে কেন পৃথিবীর ছাতা বলা হয়, ওজোন স্তরকে পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা কেন বলা হয়ে থাকে, এগুলো সম্পর্কে ডিটেইলসটা আলোচনা একটু পরে করছি। তাহলে এই স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে আলোচনা হয়ে গেলে আমরা এখন যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার মানে যেটা মাঝের স্তর বলতে পারি। এদিক থেকে দেখেন তো ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের পরে কোন স্তর আসে মেসোস্ফিয়ার আছে, আবার উপরের দিক থেকে দেখেন তো এক্সোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের ভেতরে কি পড়ে মেসোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ার এরকম একটা স্তর যেটাকে মাঝের স্তর বলতে পারি বা মাঝ স্তর বলতে পারি। এই মেসোস্ফিয়ার সবথেকে ঠান্ডা হয়ে থাকে। কিরকম দেখেন, পৃথিবী পৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে যত আস্তে আস্তে করে উপরে যায় উষ্ণতা কমতে থাকে, শান্ত মণ্ডলে উষ্ণতা প্রায় সেমে চলে আসে। আবার যত উপরের দিকে যাবো অর্থাৎ মেসোস্ফিয়ারে যত যাবো তত উষ্ণতা মাইনাসের দিকে চলে যায়। এখানে উষ্ণতা প্রায় -80 ডিগ্রির মতো দেখতে পাওয়া যায়। সেই জন্য এই মেসোস্ফিয়ারকে শীতলতম স্তর বলা হয়। তাহলে পৃথিবীর কোন স্তরটাকে শীতলতম স্তর বলবো? মেসোস্ফিয়ারকে। এই স্তরই যেহেতু এখানে ঠান্ডা, এই স্তরেই কিনা যে কোনো গ্রহাণুর অংশগুলো, যেগুলো অংশ বাইরের দিক থেকে এসে পৌঁছয়, বায়ুমণ্ডলকে ভেদ করে এসে পৌঁছয়, ওইগুলোকে ছায়ে পরিণত করে দেয়। কোন স্তরে ছায়ে পরিণত হয়ে যায়? মেসোস্ফিয়ারে। যেহেতু এই দিক থেকে আসলো যখন, তখন এক্সোস্ফিয়ার থার্মোস্ফিয়ার আমি বলছিলাম প্রারম্ভিক অবস্থায় যে না এদিকে গরমটা বেশি থাকে, আস্তে আস্তে করে ঠান্ডা হয়। তাহলে এদিক থেকে গরমে যে কোনো জিনিস বায়ুর ঘর্ষণে এবং গরমে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়ে যায় এবং জ্বলে যায়। আর জ্বলে যাওয়ার পর হুট করে ঠান্ডা হয়ে গেলে ওটাই কিসে পরিণত হয়ে যায়? ছায়ে পরিণত হয়ে যায়। আর ওই ছাইগুলোই আমরা দেখতে পাই মেসোস্ফিয়ারে। তাহলে মেসোস্ফিয়ারের বিস্তারটা কতদূর থেকে কতদূর পর্যন্ত দেখলাম, যে না 50 থেকে চালু করে 80 কিলোমিটার পর্যন্ত। মেসোস্ফিয়ারের বিস্তারটা কতদূর থেকে কতদূর পর্যন্ত? 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবারে মেসোস্ফিয়ারে যদি উপরে আস্তে আস্তে করে আমরা যেতে থাকি, মেসোস্ফিয়ারের উপরে আস্তে আস্তে করে গেলে উষ্ণতা ক্রমাগত আবার বাড়তে থাকে। এবারে আমরা যদি নিজেই ভাবি, যে না নিজে যদি ভাবতে চালু করি যে আমাদের ভারতের দক্ষিণ দিকে যদি যাই, দক্ষিণ ভারতের দিকে যদি যাই, সমুদ্রের সঙ্গে একটা সীমানা আছে, আমরা সমুদ্রের সঙ্গে বাউন্ডেশন করে রাখছি। আর কি আর হচ্ছে উত্তর ভারতে যদি দেখি, উত্তর ভারতে চায়না, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, এদের সবার সঙ্গে আমরা একটা বাউন্ডেশন তৈরি করে রাখছি। সেম তাহলে আমাদের এটাও বাউন্ডেশন করে রাখা উচিত কিনা, যে না বাতাসের কদ্দূর পর্যন্ত যদি কোনো বিমান উড়ে যায়, তাহলে আমরা আমাদের পারমিশন অর্থাৎ আমাদের পারমিট নিতে হবে, আমাদের বলতে হবে যে না আমাদের উপর দিয়ে গেলে কতদূর পর্যন্ত? ভূপৃষ্ঠ থেকে চালু করে 80 কিলোমিটার উপর পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে চালু করে 80 কিলোমিটার উপর পর্যন্ত যদি কোনো বিমান যায়, তাহলে অবশ্যই আমাদের ভারতীয় অর্থাৎ আমাদের যে এজেন্সি আছে, এই এজেন্সিদের নিয়ে আলোচনা করতে হবে যে না আমি ভারতের উপর দিয়ে যেতে যাচ্ছি। তো এই যে একটা লাইন, যেই লাইনটা ডিনোট করায় যে না এতদূর পর্যন্ত আমরা যেরকম ভারতীয়, আমাদের ক্ষেত্রে সবাই পৃথিবীর বেশিরভাগ দেশগুলো 80 কিলোমিটার পর্যন্ত একটা লাইন কল্পনা করে নিয়েছে, যে না এই লাইন পর্যন্ত আমার কোনো এরিয়ার আমার উপর দিয়ে যদি যায়, তাহলে যে কোনো বিমানের ক্ষেত্রে আমার পারমিশন নিতে হবে। কিন্তু ভারতীয় আমরা 100 কিলোমিটার পর্যন্ত লাইনটাকে কারমান লাইন ধরে রাখছি, যে এতদূর পর্যন্ত কোনো যদি বিমান যায় তাহলে পারমিশন নিতে হবে। তাহলে এই 80 কিলোমিটার পরবর্তী এরিয়াটা কি, এর পরবর্তী এরিয়াটা কি আমরা স্পেস বলে থাকি। 80 কিলোমিটার উপরের এরিয়াটাকে কি বলে থাকি? স্পেস বলে থাকি, যেটা পড়ে যায় থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে। এই স্তরে উষ্ণতা দেখলে 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণতা দেখতে পাই। কত থেকে কত কিলোমিটার পর্যন্ত? 80 থেকে 125 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা রয়েছে। এই স্তরেই আমরা পোলার স্যাটেলাইট ছেড়ে থাকি। স্যাটেলাইটের বিভিন্ন রকম স্যাটেলাইট হয়ে থাকে কিনা, একটা হচ্ছে সানসিনক্রোনাস স্যাটেলাইট, একটা পোলার স্যাটেলাইট। তাহলে পোলার স্যাটেলাইট যে ছাড়ানো হয় কোথায় সব থেকে বেশি ছাড়া হয়, মানে কোথায় ছাড়ানো হয়? থার্মোস্ফিয়ার অর্থাৎ আয়নোস্ফিয়ারে। আচ্ছা, থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার কেন বলা হয়? আমরা বায়োলজি কেমিস্ট্রিতে খুব সুন্দরভাবে বুঝেছি যে না যে কোনো জিনিসকে থার্মো মানে কি? গরম করা। থার্মো মানে তো গরম কি বোঝায় কিনা, তো যে কোনো জিনিসকে যদি আমরা গরম করালে ওই জিনিসটা আয়নে পরিণত হয়ে যাবে অর্থাৎ আয়নিত হয়ে যাবে। সেই জন্য থার্মোস্ফিয়ারকে আরেকটা ভাষায় আয়নোস্ফিয়ার বলা হয়। এই আয়নোস্ফিয়ারে কাকে ছাড়ানো হয়? পোলার স্যাটেলাইটকে ছাড়ানো হয়। এবং আন্তর্জাতিক স্পেস স্টেশন কোথায় রাখা হয়েছে? থার্মোস্ফিয়ার অর্থাৎ আয়নোস্ফিয়ারই। আমাদের আর্যভট্ট
আর্যভট্ট তাহলে কোথায় ঘুরে? থার্মোস্ফিয়ার অর্থাৎ আয়নোস্ফিয়ারে। তাহলে এখানকার সকল গ্যাসীয় উপাদানগুলো কিসে অবস্থায় আছে? আয়নিত অবস্থায় থাকে। যেহেতু আয়নিত অবস্থায় থাকে, এখান থেকে যদি কোনো বেতার তরঙ্গকে ছাড়ানো হয় মাইক্রোওয়েভের মাধ্যমে, মানে খুব ক্ষুদ্র ওয়েভের মাধ্যমে, তরঙ্গের মাধ্যমে যদি ছাড়ানো হয়, এই তরঙ্গটি কোথায় গিয়ে পৌঁছায়? থার্মোস্ফিয়ার অর্থাৎ আয়নোস্ফিয়ারে গিয়ে পৌঁছালে আয়নোস্ফিয়ার আর উপর দিকে যেতে দেয় না, যেহেতু এখানে সব গ্যাসগুলো আয়নিত অবস্থা থেকে আবার ঘুরিয়ে কোথায় পাঠায় দেয়? ট্রোপোস্ফিয়ার অর্থাৎ ভূপৃষ্ঠে পাঠায় দেয়। সেই জন্য এখান থেকে বলা যায় যে না, বেতার তরঙ্গের প্রতিফলিত হয়। আর এখানে আমরা পেয়ে থাকি মহাজাগতিক রশ্মি, যেটাকে কসমিক রে বলে থাকি। আমরা জানি আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এই তিনটি রশ্মি আমাদের শরীরের উপর দিয়ে গেলে আমাদের শরীরকে আয়নিত করে দিবে, আমাদের শরীরকে ভেদ করে দিবে, ঠিক না? এর থেকেও বেশি ভয়ানক প্রকৃতির যে রশ্মিটি হয়ে থাকে, সেই রশ্মিটি হচ্ছে মহাজাগতিক রশ্মি। এই মহাজাগতিক রশ্মি কি কোথায় দেখতে পাই? মহাজাগতিক রশ্মি কি থার্মোস্ফিয়ার অর্থাৎ আয়নোস্ফিয়ারে দেখতে পাই। এখানে লেখা হয়নি এই স্তরই অর্থাৎ থার্মোস্ফিয়ার অর্থাৎ আয়নোস্ফিয়ারই, আমি এখানে একটু লিখে দিচ্ছি যে এখানেই আমরা দেখতে পাই মেরুজ্যোতি। প্রারম্ভে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছিলাম যে না মেরুজ্যোতি যে আছে, মেরুজ্যোতি উত্তর গোলার্ধের মেরুজ্যোতিটাকে অরোরা বোরিয়ালিস বলা হয়, দক্ষিণ গোলার্ধের মেরুজ্যোতিকে অরোরা অস্ট্রালিস বলা হয়, এবং কিভাবে মেরুজ্যোতি দেখতে পাই এটা আমরা বুঝে গেছিলাম। কিন্তু কোন স্তরে দেখতে পাই? সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার অর্থাৎ আয়নোস্ফিয়ারে। আমরা দেখতে পাই। এবারে এর ঠিক পরের যেটি স্তরটি আছে, এই স্তরটিকে আমরা বলে থাকি এক্সোস্ফিয়ার। এক্সো মানে বাইরে, অর্থাৎ বাইরের স্তর, যেটা হচ্ছে সব থেকে উষ্ণতম স্তর বা গরম স্তর। এই স্তরটি 125 থেকে 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং এখানে হালকা হালকা প্রকৃতির গ্যাসগুলোকে পাওয়া যায়, যেরকম হাইড্রোজেন গ্যাসগুলোকে, যতগুলি হালকা প্রকৃতির গ্যাস আছে বিশেষ করে হাইড্রোজেন গ্যাসের উপস্থিতি এখানে সব থেকে বেশি পাওয়া যায়। বাকি 750 থেকে চালু করে 10,000 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা ধরে নেওয়া যায়, সেটাকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। কি বলা হয়? ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায়। আপনাদের প্রয়োজন হলে লিখে নেবেন, কোন বিকিরণ দেখতে পাই? ভ্যান অ্যালেন বিকিরণ। কোথায় দেখতে পাই? ম্যাগনেটোস্ফিয়ারে। এর পরের যেটা স্তরটা, ওই স্তরটাকে কি বলা হয় থাকে? ম্যাগনেটোস্ফিয়ার বলা হয় থাকে। মনে থাকবে এইসব জিনিসগুলো। তাহলে আমাদের আলোচনা কিন্তু ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার সম্পর্কে হয়ে গেল। এখন তাহলে যেটার সম্পর্কে আলোচনা আমাদের করা উচিত সেটা হচ্ছে ওজোনস্ফিয়ার। ওজোনস্ফিয়ারকে কোথায় পেলাম? স্ট্র্যাটোস্ফিয়ার অর্থাৎ শান্ত মণ্ডলে। এই ওজোন স্তরের সম্পর্কে আমি ডিটেইলস আলোচনাটা করছি, আপনারা পারলে এটাকে স্ক্রিনশট করে নেবেন। তাহলে উষ্ণতা তারতম্য অনুসারে আমরা টোটাল 5টি স্তরকে পেলাম। ভূপৃষ্ঠের সব থেকে সন্নিকটে যে স্তরটি পেয়েছি সেটি হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, যেটাকে আরেকটা ভাষায় আয়নোস্ফিয়ার বললাম, একটা হচ্ছে এক্সোস্ফিয়ার, আর ওর বাইরেরটাকে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়। ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায়, তাই না? আচ্ছা, তো আমরা দেখলাম যে না, স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে একটি স্তর দেখতে পেয়েছিলাম, ওজোনস্ফিয়ার। ওজোনস্ফিয়ার নামটা কেন পড়লো, বা এই স্তরটাকে মানে এতটা প্রাধান্য দেওয়া হলো কেন? তো আমরা প্রথম এটা দেখে নিই যে না, ওজোন স্তরের বিস্তারটা 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত। এখানে ওজোন গ্যাসের যেহেতু আধিক্যতা রয়েছে, বেশি মাত্রায় পাওয়া যায়, সেই জন্যই এই স্তরটিকে ওজোনস্ফিয়ার বা ওজোন স্তর বলা হচ্ছে। তাহলে ওজোন গ্যাসের আধিক্যতার জন্য এই স্তরটাকে ওজোন স্তর বা ওজোনস্ফিয়ার বলে থাকি। জেনারেলি ওজোন স্তরের গন্ধটা, মানে ওজোন গ্যাসের গন্ধটা, এটা আষ্টে গন্ধযুক্ত হয়ে থাকে। এবারে আমাদেরকে দেখতে হবে ওজোন স্তরটা কিভাবে সৃষ্টি হয়, কিরকম হয়ে থাকে। অবশ্যই স্ট্র্যাটোস্ফিয়ারেও অক্সিজেনের উপস্থিতি আছে। ওই অক্সিজেনের উপর সূর্য থেকে আগত এক ধরনের ক্ষতিকারক রশ্মি ইউভি রশ্মি এসে পড়ে। ইউভি রশ্মি এসে পড়লে দুটি পরমাণুতে বিভক্ত করে দেয় অক্সিজেন অণুকে। কি দুটি অক্সিজেন পরমাণুতে বিভক্ত করে দিল। এই অক্সিজেন পরমাণু একটি অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে আবার ইউভি রশ্মির উপস্থিতিতে অক্সিজেন পরমাণু আর অক্সিজেন অণু যুক্ত হয়ে ওজন অণুতে পরিণত হয় বা ওজন গ্যাসে পরিণত হয়।
তো এইভাবে ওজোন স্তরের সৃষ্টি হচ্ছে। এই ওজোন স্তরের এইভাবে সৃষ্টি হওয়ার জন্য কি দেখলাম, যে ক্ষতিকারক একটা রশ্মিকে কিন্তু এই ওজোন গ্যাসটা সৃষ্টি হওয়ার জন্য অক্সিজেন গিলে নেয়, আবার অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণু দুজন যুক্ত হওয়ার সময় আবার ইউভি রশ্মিকে গিলে নেয়। এই ইউভি রশ্মি গিলে নেওয়ার জন্যই সৃষ্টি হয়ে যায় ওজোন গ্যাস। এই ইউভি রশ্মি যদি মানে ধরে নিন যে অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে ওজোন গ্যাস তৈরি হচ্ছে। তো এবারে যদি ওজোন গ্যাস এখানে না থাকতো বা ওজোন গ্যাস যদি সৃষ্টি না হতো, তাহলে ইউভি রশ্মি আলোক রশ্মির মাধ্যমে সরাসরি আমাদের ত্বকে এসে পড়তো। সরাসরি আমাদের ত্বকে এসে পড়লে আমাদের ত্বকের ক্যান্সার হতো বা চর্মের ক্যান্সার দেখতে পাওয়া যেত। আর বিশেষ করে উদ্ভিদ জগতের কলাকোষ নষ্ট হয়ে যেত, অর্থাৎ উদ্ভিদ জগৎ ঠিকঠাক বংশ বিস্তার করতে পারতো না। অর্থাৎ উদ্ভিদ জগৎ যদি বংশ বিস্তার ঠিকঠাক না করতে পারে, তাহলে প্রাণী তো উদ্ভিদের উপরই প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে নির্ভরশীল। তাহলে সম্পূর্ণ পৃথিবী অর্থাৎ জীবজগৎ নষ্ট হয়ে যেত। সেজন্য ইউভি রশ্মিকে টিকিয়ে রাখাটা আমাদের নিত্য প্রয়োজন বিষয়। তাই যেরকম একটা ছাতা যেরকম আমাদেরকে বৃষ্টির হাত থেকে বা আলোর হাত থেকে রক্ষা করছে, সেম ভাবে ওজোন ইউভি রশ্মির হাত থেকে সম্পূর্ণ পৃথিবীকে রক্ষা করছে। সেজন্য এই ওজোন স্তরকে আমব্রেলা অফ আর্থ বা পৃথিবীর ছাতা বলে থাকে, বা আরেকটা ভাষায় প্রাকৃতিক সৌর পর্দা বলে থাকে। পারলাম বুঝতে? ক্লিয়ার হলাম কি আমরা সবাই? হয়তো আমরা ক্লিয়ার হয়ে গেছি এই বিষয়টাতে, যে কেনই বা ওজোন স্তরকে পৃথিবীর ছাতা বা আমব্রেলা অফ আর্থ বলে থাকি। এবারে এই ওজোন স্তরের ঘনত্বটাকে যে এককের দ্বারা মাপা হয় সেটা হচ্ছে ডবসন এককে। তাহলে কোন এককে আমরা মেপে থাকি ওজোন স্তরটা? ডবসন এককে। এবং যে যন্ত্রটির সাহায্যে মাপি সেটা হচ্ছে স্পেকট্রোমিটার যন্ত্রের সাহায্যে। কোন যন্ত্রের সাহায্যে মেপে থাকি? তাহলে স্পেকট্রোমিটার যন্ত্রের সাহায্যে। যন্ত্রটার নাম কি? স্পেকট্রোমিটার যন্ত্র। এবারে আমাদেরকে জানতে লাগবে যে নিশ্চয়ই এই ওজোন স্তরকে আমাদের মাস্ট বি সংরক্ষণ করতে হবে, কিন্তু সংরক্ষণ করব নিশ্চয়ই, তাহলে এর কোনো ক্ষতিকারক গুণ আছে বা কেউ না কেউ একে ক্ষতি করবে। তো একে যে ক্ষতি করে, একে ক্ষতি করার জন্য যে মেইন দায়ী সেটা হচ্ছে সিএফসি গ্যাস, অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন কি করে? ওজোন স্তরকে ধ্বংস করে। ওজোন স্তরকে কিভাবে ধ্বংস করে? এই সিএফসি গ্যাস ওজোন অণুর সঙ্গে বিক্রিয়া করে সক্রিয় ক্লোরিন পরমাণুতে সৃষ্টি হয়। আর একটি সক্রিয় ক্লোরিন পরমাণু 1,00,000 ওজোন গ্যাসকে নষ্ট করে দেয়। 1,00,000 ওজোন গ্যাসকে নষ্ট করে দেয়। তাহলে এর হাত থেকে বাঁচতে হবে, তাই কিনা? কিন্তু আমাদের সমস্যা নেই, আমরা ইন্ডিয়ান কিনা, আমাদের ত্বক সাধারণত পুরু হয়ে থাকে। কেন? কারণ আমাদের শরীরে মেলানিনের মাত্রা বেশি হয়ে থাকে। যেহেতু আমাদের শরীরে মেলানিনের মাত্রা বেশি, তো মেলানিন কিনা ইউভি রশ্মিকে এমনি ছিটকায় দেয়। তো এটার জন্য চিন্তিত কারা হবে? যারা পিওর ফর্সা হবে। পিওর ফর্সা কোথায় দেখতে পাবো? কোন মহাদেশের লোকগুলোকে পিওর ফর্সা দেখতে পাবো? ইউরোপিয়ান কান্ট্রির লোকগুলোকে। সেজন্যই ইউরোপিয়ান কান্ট্রির সম্পূর্ণ দেশগুলো মিলে এরা কি করলো? একটা প্রোটোকল বসালো। প্রোটোকল মানে কি? যখন একটা নিয়ম কানুন মেনে চলা, এই নিয়ম কানুন মেনে চলাটাকে কি বলা হয়? প্রোটোকল বলা হয়। তো মন্ট্রিয়ল নামক জায়গাটাতে, কানাডার একটা জায়গা, খুব সুন্দর জায়গা মন্ট্রিয়ল, এই মন্ট্রিয়ল এ একটা প্রোটোকল বসা হয়েছিল। কার সম্পর্কে? ওজোন স্তরের সম্পর্কে। কত সালে? 1987 সালের 16 সেপ্টেম্বর। সেই জন্য 16 সেপ্টেম্বরকে ওজোন দিবস বলা হয় বা ওজোন স্ফিয়ারের দিবস বলা হয়ে থাকে। তো এখানে কি পরিকল্পনা করা হয়েছিল? এখানে পরিকল্পনা করা হয়েছিল যে পৃথিবীতে যতগুলো সাবস্টেন্সে এই সিএফসি গ্যাসটি আছে, ওইসব সাবস্টেন্স মানে পদার্থ, যেসব পদার্থগুলো ওজোন গ্যাসকে নষ্ট করবে, অর্থাৎ ওটাকে আমরা বলে থাকি ওডিএস, ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স, মানে ওজোন স্তরকে ক্ষতি করবে এইরকম পদার্থগুলো। তার মধ্যে একটা পদার্থ কি? সিএফএল বাল্ব। আগের যুগে আমরা কোকড়ানো সাদা কালারের বাল্ব দেখতে পেতাম, তাই কি না? এখন আমার ওই রকম বাল্ব দেখতে পাই না। এখন কোন রকমের বাল্ব দেখতে পাই? এলইডি বাল্ব দেখতে পাই, ঠিক না? তো এই সিএফএল বাল্ব সারা পৃথিবী থেকে আউট করা হয়েছে। কারণ কি? কারণ এর ভিতরে এক ধরনের গ্যাস থাকতো, সিএফসি গ্যাস। এটার জন্য এই বাল্বটিকে সারা পৃথিবী থেকে কি করে দেওয়া হয়েছে? ছিন্ন করে দেওয়া হয়েছে, যে না এটা থাকলে কি করবে? ওজোন স্তরকে ক্ষতি করবে। তাহলে আমরা ওজোন স্তর সম্পর্কে কিন্তু ডিটেলসে আলোচনাটা করে নিলাম। তাহলে আমাদের পড়ে থাকলো কি, যে আমরা বায়ুমণ্ডলকে দুটো ভাগে বিভক্ত করছিলাম। একটা হচ্ছে উষ্ণতা তারতম্য অনুসারে, আরেকটা হচ্ছে গ্যাসীয় উপাদানের উপস্থিতি অনুসারে। আপনারা যদি গ্যাসীয় উপাদানের উপস্থিতি অনুসারে কিভাবে ভাগ করা গেছে এবং
উষ্ণতা কিভাবে হ্রাস পাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে এগুলোর সম্পর্কে আরেকটা ভিডিও পেতে চান, তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, আমি পরবর্তী ভিডিও করার চেষ্টা করব।